একটা গন্ডালে কিরকম ওয়েট হয় এটা? দুটো আসছে আসছে আসছে, এদিকেই আসছে। চলো চলো চলো। এখানে হাতি থাকলে খবর দিয়ে দেয়, যদি কাছাকাছি বের হয়ে থাকে তাহলে রাস্তায়, যদি একদম রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে রুট চেঞ্জ করে দিতে পারতো। ডুয়ার্স ভগবানের অত্যন্ত যত্নে বানানো এক স্বর্গীয় ভূমি। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান আর তার সাথে বন্যপ্রাণ। জানুয়ারি মাসের সোনা রোদ গায়ে মেখে এই বন্যপ্রাণ দেখার উদ্দেশ্যেই আমরা আজ চলেছি। আমাদের গন্তব্য গরুমারা জঙ্গলের মেদলা ওয়াচ টাওয়ার। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে চলে এসেছি গরুমারার মেদলা ওয়াচ টাওয়ারে, যেখানে সাফারি হয় মোষের গাড়িতে চেপে। মেদলা ওয়াচ টাওয়ারের অফলাইন বুকিং কাউন্টারটি রামসাইতে অবস্থিত। রামসাই লাটাগুড়ির মেন কাউন্টার থেকে প্রায় 22 কিলোমিটার দূরত্বে। হঠাৎ করে প্ল্যান করলে অনেকেই জঙ্গল সাফারির টিকিট পান না। সেক্ষেত্রে আপনারা সরাসরি রামসাইতে চলে আসুন শিডিউল টাইমের 1.5 ঘন্টা আগে। এখান থেকে অফলাইন টিকিট পাওয়াটা প্রায় নিশ্চিত। আমরা এখন মেদলা ওয়াচ টাওয়ারের দিবা ভ্রমণের অনুমতি প্রদান কেন্দ্র থেকে দিবা ভ্রমণের অনুমতি পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের অনুমতিপত্র। আর এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ছোট্ট একটা গিফট বলতে পারেন। মোবাইল কভার সম্পূর্ণ হ্যান্ডমেড এবং লোকাল এখানকার যারা কাজ করেন তাদের দ্বারা তৈরি। কোনো প্লাস্টিক ইউজ হবে না জঙ্গলের ভেতরে। এখন বাজে 2:15। 3:30 স্লটের জন্য গাইড ট্যাগ হতে আরও 1 ঘন্টা বাকি। চারদিকের পরিবেশটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এই যে গেটটি দেখছেন, এদিক দিয়ে আগে সাফারি হতো, তবে এখন হয় না। এখন এই গেট দিয়ে আপনারা চলে যেতে পারেন WBFDCর রামসাই রাইনো কটেজে। এখন এই বাম দিকের রাস্তাটা ধরে আমরা চলে যাব কালীপুর ইকো ভিলেজে। সেখান থেকেই আজকের সাফারি স্টার্ট করবো। আর জঙ্গল সাফারি, ওই জন্য ঘড়ির যেটা থিম সেটাও বানিয়েছি ফরেস্টের। এক এক করে গাড়িগুলো সব যাচ্ছে, টাইম হয়ে গেছে। এরপরে আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে আমরা জঙ্গলের অভিমুখে রওনা দিই। এই কাউন্টার থেকেই কিন্তু গাইড ট্যাগ হয়ে গেছে আমাদের। এই যে গাইডের নাম, আমাদের গাইড দাদা আছে সামনের গাড়িতে, উনি বললেন যে ঠিক আছে আসুন। মেদলা ওয়াচ টাওয়ারের সাফারি বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য আমরা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। এখন চলুন এই সুন্দর রাস্তাটা উপভোগ করা যাক। রামসাই থেকে কালীপুর প্রায় 2.5 কিলোমিটার। ঘন চায়ের বাগান। এই চা বাগানটি যাদবপুর টি এস্টেটের আন্ডারে। ওই যে দূরে দেখা যাচ্ছে যাদবপুর টি ফ্যাক্টরি। আসলে এখানকার মালিক কলকাতার যাদবপুরের বাসিন্দা। দুপাশে ঘন চায়ের বাগানের মধ্য দিয়ে সর্পিলাকারে রাস্তা। স্থানীয় ছেলেমেয়েরা চায়ের পাতা তুলছে। চারদিকে পাখির কিচিরমিচির ডাক। এক অনাবিল অনন্ত প্রকৃতি। রামসাইয়ের এই রাস্তাটা সত্যি একটা স্বর্গীয় অনুভূতি দেয়।
রামসাই কাউন্টার থেকে মাত্র মিনিট 15 দূরত্বেই কালীপুর ইকো ভিলেজ। এখান থেকেই আমাদের মোষের গাড়ির সফর শুরু হবে। যারা অনলাইনের মাধ্যমে WBSFDA সাইট থেকে মেদলা ওয়াচ টাওয়ারটি বুক করেছেন, তাদের লাটাগুড়ি কাউন্টার থেকে মেদলা পর্যন্ত আনার জন্য এই জিপসি গাড়িগুলোর বন্দোবস্ত আছে। জিপসি চার্জ আপ ডাউন মিলে 1330 টাকা। এছাড়া আপনারা নিজেদের গাড়ি নিয়ে রামসাই কাউন্টার থেকে অফলাইনে টিকিট কেটেও কালীপুর ইকো ভিলেজ পর্যন্ত আসতে পারেন। সেক্ষেত্রে জিপসি চার্জটা দিতে হবে না। এই মোষের গাড়িগুলো করেই আজকে আমরা যাব মেদলা ওয়াচ টাওয়ারে। মাত্র 5 থেকে 600 মিটার রাস্তা। লাটাগুড়ি থেকে এক এক করে জিপসিগুলো ঢুকছে। সাফারি শুরু হতে মিনিট 15 দেরি আছে। ততক্ষণ চলুন কালীপুর ইকো ভিলেজ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। এই ইকো ভিলেজটিতে আপনারা কিন্তু থাকতেও পারেন। এই প্রপার্টিটি হলো কালীপুর ইকো ভিলেজ, যেটা WBFDCর আন্ডারে। 1200 টাকা করে রুম চার্জ। স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এই নাম্বারে ফোন করে আপনাকে কিন্তু বুক করতে হবে। প্রেজেন্টলি এটাতে এখন অনলাইন বুকিং হচ্ছে না। যদি এখানে থাকেন তাহলে দিনের মধ্যে 2 বার আপনি মেদলা ওয়াচ টাওয়ার যেতে পারবেন, বাই ওয়াকিং অর বাই বুলক কার্ট। যদি ওয়াকিংয়ে যান তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবে না, কোনো এন্ট্রি ফিও নেই। এখানে থাকলে এমনি যেতে পারবেন দিনে 2 বার। আর যদি মোষের গাড়িতে যদি যান তাহলে 60 টাকা করে পার পার্সন আপনাকে পে করতে হবে। এই যে রুমগুলো দেখছেন, এখানে 4টে রুম আছে। আর 4টে রুমের ঠিক সেন্টারে আছে ডাইনিং হল। এই ডাইনিং হলেই একমাত্র ইলেকট্রিক ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। আর বাকি সমস্ত জায়গাতে এখন সোলার লণ্ঠন দেওয়া থাকে রাত্রেবেলায়। এই হলং বাংলো রিসেন্টলি পুড়ে যাওয়ার পরেই ওনারা এই স্টেপটা নিয়েছেন। ভালো খারাপ পরের ব্যাপার, ইনফরমেশনটুকু আপনাদেরকে দিয়ে দিলাম। কালীপুর ইকো ভিলেজের রুমগুলো কিন্তু খুবই সুন্দর। প্রপার্টির সমস্ত চারিদিকে আপনি দেখতে পাবেন যে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া আছে। আর এই জায়গাতে থাকতে গেলে আপনাকে একদম প্রপার্টির কাছে পর্যন্ত, যে জায়গাটায় দেখছেন এখানে গাড়িগুলো পার্ক করা আছে, নিজের গাড়ি নিয়েই আপনি আসতে পারবেন। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হলো যে পুরো প্রকৃতির মধ্যে থাকা, টি গার্ডেনের মধ্যে থাকা, আর একটা দিন নিছকই বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা খারাপ নয়। এইটা দেখছেন, এটা হাতি সাফারির জায়গা। তবে এখন মেদলা থেকে হাতি সাফারি বন্ধ। গরুমারা সার্কিটের একমাত্র ধূপঝোড়া থেকেই এলিফ্যান্ট সাফারি হয়। 3:30 বেজে গেছে। আগের স্লটের গাড়িগুলো ঢুকতে শুরু করেছে। এবার আমাদের সাফারির পালা। শ্যামল দেবনাথ ভাই আজ আমাদের গাইড করবেন। এই বাঁ দিকটাই হচ্ছে পুরোটা ফরেস্ট, গরুমারা ন্যাশনাল পার্ক। এরিয়া হচ্ছে 79.99 স্কোয়ার কিলোমিটার আর কি। এর ভেতরে গন্ডার, বাইসন, হাতি সবই আছে। আমাদের যে জঙ্গলের যে হাতিগুলো আছে, দল হাতি, তারা কিন্তু সবসময় এই জায়গায় থাকে না। এক জঙ্গল থেকে আর এক জঙ্গল ঘুরতে থাকে। ওরা জানে যে কোন সময়টা কোথায় গেলে গ্রামের লোকে কি চাষ করে, সেই হিসাবে কিন্তু ঘুরে বেড়ায়। ধান করলে এইদিকে, ভুট্টা করলে ভুট্টা। হ্যাঁ 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 না না, ওগুলো বাজ এসে পটকা ফাটাচ্ছে, মানে কিছু বেরিয়েছে হাতি বা কিছু। গ্রামের সাইডে কিছু বের হলে ফাটায়। গাইড ভাইয়ের কাছে জানলাম, এই যে চা বাগানের মাঝখানে নালার মতো জায়গাটা করা আছে, এখানেই লেপার্ডরা বাচ্চা দেয়। চা বাগানে ড্রেনে ঢুকে বাচ্চা দিলে কি বাচ্চাগুলোকে সেফ রাখতে পারবে। ফরেস্টে বাচ্চা দিলে ছেলে লেপার্ড সেই বাচ্চাগুলো খেয়ে নেয়। এখানে বাচ্চাও সেফ থাকে, সহজে শিকার করতে পারে। গ্রাম থেকে ছাগল, মুরগি, বাছুরগুলো ধরে নিয়ে আসে আর কি। আর গরু ছাগল তো ভীতু না, শিকার করা সহজ আর কি। আর ফরেস্টে তো আছে হরিণ, ওগুলো একটু পালায় বেশি, একটু টাফ শিকার করা। আরে গন্ডার ফন্ডারগুলো বাইরে আসে না? গন্ডার বাইসান বের হয় খুব কম।
মেনলি হাতি আর লেপার্ডই বাইরে বের হয়, আর গন্ডার বাইসনটা অতটা বের হয় না। আমরা পৌঁছে গেলাম মেদলা ক্যাম্প অফিসে। এখান থেকে মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। গরুর গাড়িটা ছাড়লাম এখানেই, এখান থেকে আর একটু হেঁটে যেতে হবে, তারপরে ওয়াচ টাওয়ার। যে রাস্তাটা গরুর গাড়ি দিয়ে নিয়ে আসে বেসিক্যালি সে রাস্তাটা হেঁটেই আসা যায়, শুধু একটু স্বাদ বদলের জন্য আর কি, আর কিছুই না। খুবই সামনে, মোটামুটি ওই 600-700 মিটার মতো। এখানে যে আগে হাতিগুলো থাকতো ওখানে আছে এখনো? এগুলো ডিউটিতে চলে গেছে, পরে নিয়ে আসবে ফিরবে। আচ্ছা, এখান থেকে তো সাফারিটা এখন বন্ধ না? হ্যাঁ, এলিফ্যান্ট সাফারি বন্ধ আছে এখন, শুধু এগুলো ডিউটিতে যায় আর কি। আচ্ছা, মানে ওই পেট্রোলিং এ ফরেস্ট স্টাফরা তারা ডিউটি করে আর কি এদের এই যে এরিয়াটা আছে। ফিরে যাবে না এখন? দেখা যাবে। চলুন, তুলে দাও তুলে দাও, যাবো তো তুলে দাও, গেট খুলে দাও। এ দেখুন হাতিদেরকে বাঁধার শিকল কিরকম শক্ত, কি মোটা মোটা শিকল। জীবজন্তু থাকে কিন্তু ঘাসের যে হাইট 12 থেকে 14 ফিট আর কি, মানে হাতির থেকে উঁচু ঘাস তো দেখা যায় না। তার জন্য দেখবেন মাঝখানে এরকম রাস্তা মতো করা আছে, অবজারভেশন লাইন। ওই অবজারভেশন লাইনগুলো ক্রস করলে দেখা যায়। তাছাড়া যে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ারের বাঁদিকে সলপিট করা আছে, যেখানে লবণ গুড় দেয় আর কি। ওই লবণ খাওয়ার জন্য আছে হাতি, গন্ডার, বাইসন। রাস্তায় এদিক ওদিক পড়ে আছে হাতির বর্জ্য। এই রাস্তাতেও মাঝে মাঝে হাতি চলে আসে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মেদলা ওয়াচ টাওয়ারে। এবার দেখা যাক আমাদের ভাগ্যে আজকে কি আছে। ওয়াচ টাওয়ারের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। মেদলা ওয়াচ টাওয়ারের সংলগ্ন অঞ্চলে ঘাসের জঙ্গল খুব বেশি হওয়ার দরুন গন্ডার এখানে প্রায়শই চোখে পড়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে সল্ট পিট। চারদিকে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ময়ূর, আর সল্ট পিট থেকে দূরে দেখা যাচ্ছে কিছু বুনো শুয়োর। হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, কি অপূর্ব দৃশ্য। সন্ধে হয়ে আসছে, কিছু পর্যটক এখনো আসছেন। আমরা প্রায় আধ ঘন্টা বসে আছি, উঠবই করছি। হঠাৎই অবশেষে তাদের দেখা মিলল। একটি বড় গন্ডার এবং তার সাথে আছে একটি ছোট্ট। শেষ বেলায় আরও একটি গন্ডার এসে উপস্থিত। আমাদের সাফারির সময় প্রায় শেষ, আমরা নিচে নেমে চলে এসেছি, আর এখনও ইনি মনের আনন্দে নেচে চলছেন। দূরে দেখা যাচ্ছে গজরাজরা ফিরছে জঙ্গল পাহারা দিয়ে। এই যে এখানে এটা যাচ্ছে, এটা প্রত্যেক দিন এটা গন্ডারটা কাউন্ট করছে। হ্যাঁ, যারা যে এলিফ্যান্ট রাইড যেটা যায়, ওদের যে এরিয়াটা আছে, এরিয়া যে কতগুলো গন্ডার আছে, এরা কিন্তু প্রতিদিন সেগুলোকে দেখে আসে আর কি। দেখে আসে বলতে এদের আমাদের প্রত্যেকটা গন্ডারের একটা নাম আছে। নাম বলতে যেরকম নাম মনে করুন একটা গন্ডারকে বাচ্চা দিয়েছে মূর্তি নদীর সাইডে, তার নাম মূর্তি হয়ে গেল ফিমেল থাকলে। গন্ডার টোটাল আছে কটা? গন্ডার আমাদের সেটা হচ্ছে 56টা গন্ডার আছে টোটাল। হ্যাঁ, আর এটা 56টা গন্ডার এই হাতি করে প্রত্যেক দিন। হ্যাঁ, তো আমার মানে তো টোটাল জায়গা মানে আমাদের যে মেদলা এরিয়াটা আছে, এই এরিয়া যখন আমাদের এখানকার যারা স্টাফ আছে হাতি নিয়ে এরা ডিউটি করছে, আবার যেমন ধূপজোড়া সাইডে যারা আছে ওখানকার স্টাফ আছে ডিউটি করছে, যাতে কি এগুলোকে সেফ রাখা যায়। যেহেতু গন্ডার আমাদের অনেক দিনকে দিন কমেই যাচ্ছে। মোটামুটি ও কত কিলো খাবার খায় সারাদিনে? সারাদিনে ওদের 250 থেকে 300 কেজি খাবার লাগে। 300 কেজি খাবার? যেগুলো হাতি খাচ্ছে এগুলো হচ্ছে পুরন্ডি, হাতির প্রিয় খাদ্য। ফরেস্টে এগুলো চাষ করা হয় আর কি।
কুরন্ডি জিনিসটা কি? এটা হচ্ছে এলাচ গাছের মতন দেখতে হয় আর কি, হাতি খায় এগুলো প্রচুর। ওয়াচ টাওয়ার থেকে ফিরে আমরা আবার উঠে বসলাম মোষের গাড়িতে। এখন আমরা যাব যেখানে আমরা মোষের গাড়িতে চড়েছিলাম সেইখানে, অর্থাৎ কালীপুর ইকো ভিলেজে। দেখুন চা গাছগুলোতে কি সুন্দর জল দেওয়া হচ্ছে। সূর্য প্রায় অস্তমিত। কালীপুর থেকে আমরা গাড়ি নিয়ে যাব ট্রাইবাল ডান্স দেখতে। আমরা যাবো এখন চট্টগ্রাম বনবস্তিতে, কিন্তু এটা হচ্ছে কালীপুর বনবস্তি। এরা অ্যাকচুয়ালি আগে জঙ্গলের ভেতরে থাকতো আর কি, মানে এদের যে বাড়িগুলো না জঙ্গলের ভেতরে ছিল আর কি, মানে বনবস্তির ভেতরে যারা থাকে। হ্যাঁ, এদের বাড়িগুলো আর কি জঙ্গলের ভিতরে ছিল। তো যখন ন্যাশনাল পার্ক হয় তখন কি করে গভর্নমেন্ট থেকে এদেরকে জঙ্গল থেকে মানে সাইডে করে দেয়, সাইডে করে বাড়িগুলো বানিয়ে দেয়। গল্প শুনতে শুনতে আমরা এগোচ্ছিলাম, হঠাৎই রাস্তার পাশে দেখলাম একটি বড় গন্ডার দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই সে গাড়ির দিকে আসতে শুরু করলো। এই জঙ্গলের রাস্তায় জঙ্গলের গল্প শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি। আমরা একবার টুরিস্ট নিয়ে গেছি ওয়াচ টাওয়ারে, আর আমার টিম ছিল হচ্ছে বেশিরভাগই ছিল বয়স্ক মহিলারা ছিল। তো ওরা মোটামুটি আধ ঘন্টা করে থাকে ওয়াচ টাওয়ারে, থাকার পরে কিছুই বের হচ্ছে না, আবার বলে আর থাকবো না, তোমাদের জঙ্গলে আর কিছুই নেই, বের হয়ে যাবো। তো সবার আগে আমার টিমটাই বের হয় আর কি। বের হওয়ার পরে যেই অর্ধেক রাস্তা আসছি মানে ওয়াচ টাওয়ার থেকে, তখন একটা গন্ডাকে তাড়া করে, মানে আমরা ফেন্সিং এর এই পার, গন্ডা দৌড়াচ্ছে ওই পার। আর যারা হাঁটতে পারে না তারা আমার থেকে বেশি স্পিড দৌড়াচ্ছে, মানে গন্ডারের ভয় আর কি। আচ্ছা, তারপরে এভাবে তো আমরা ক্যাম্পে চলে আসলাম। তো এটাই মেদলাতেই? হ্যাঁ, মেদলাতেই। ক্যাম্পে আসার পরে মানে গেস্টগুলো বলছে যে আর আসবো না জঙ্গলে ঘুরতে, এখানে হাতি থাকলে খবর দিয়ে দেয়। যদি কাছাকাছি বের হয়ে থাকে তাহলে রাস্তায়, যদি একদম রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে রুট চেঞ্জ করতে হতো আর কি। এই পুরো রাস্তা জুড়ে আমাদের গাইড ভাই জঙ্গলের নানা গল্প আমাদের সাথে ভাগ করে নিলেন। সব গল্প রাখতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। আমরা পৌঁছে গেলাম ট্রাইবাল ড্যান্সের জায়গায়। মঞ্চ একেবারে প্রস্তুত। ঘন জঙ্গলের মাঝে আদিবাসী গানের সুর এক অপূর্ব মায়াময় পরিবেশ তৈরি করেছিল। সত্যি এদিন ভোলার নয়। ভিডিও শেষ করার আগে কিছু তথ্য আপনাদের জন্য। গরুমারা ন্যাশনাল পার্কে জিপসি সাফারি 4টে রুটে হয়। আমরা এসেছি মেদলা সাফারিতে। মেদলা লাটাগুড়ির থেকে প্রায় 22 কিলোমিটার দূরত্বে। অনলাইন কিংবা অফলাইনে মেদলা টিকিট কাটতে পারেন। অনলাইনে WBSFDA থেকে এবং অফলাইনে রামসাই কাউন্টার থেকে আপনারা টিকিট করতে পারেন। অনলাইনে টিকিট কাটলে লাটাগুড়ির মেন কাউন্টারে আপনাদের রিপোর্টিং করতে হবে এবং অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে জিপসি চার্জ 1330 টাকা পড়বে।
এছাড়াও নিজেদের গাড়ি নিয়ে আপনারা সরাসরি রামসাই কাউন্টারে চলে আসতে পারেন সাফারি শুরুর 1.5 ঘন্টা আগে। এখান থেকেও আপনারা অফলাইনের মাধ্যমে টিকিট পেয়ে যাবেন। সাফারি চার্জ স্ক্রিনে শো করছে। যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন তাহলে শুধুমাত্র টিকিটটাই অনলাইনে বুক হবে, বাদবাকি সমস্ত চার্জেস আপনাকে লাটাগুড়ির মেন কাউন্টারে গিয়ে জমা করতে হবে। মোষের গাড়ির টাকা মোষের গাড়ির চালকের হাতেই আপনাদের দিতে হবে। কালীপুর ইকো ভিলেজ বুকিংয়ের ক্ষেত্রে নিচে দেওয়া বুকিং নাম্বারে ফোন করেই আপনাদের বুকিং করতে হবে। অনলাইন বুকিং এখন বন্ধ আছে। রুমের মধ্যে শুধুমাত্র সোলার পাওয়ার আছে। মোবাইল কিংবা যে কোনো গ্যাজেটস চার্জ করতে গেলে আপনাদের ডাইনিং হলে গিয়ে চার্জ করতে হবে। আপনারা যদি কালীপুর ইকো ভিলেজে থাকতে চান এবং মেদলা ওয়াচ টাওয়ার ভ্রমণ করতে চান তাহলে আপনাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হবে নিউ ময়নাগুড়ি জংশন, যেখানে তিস্তা তোরসা, কামরূপ এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ আছে। মেদলা ওয়াচ টাওয়ার ভ্রমণ সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে অনুরোধ রইল। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সমাধান করার। আদিবাসী গানের সুর নিয়ে আজ আমরা ফিরে চলেছি নিজেদের গন্তব্যে। আবার ফিরব নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।